জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় মর্যাদায় লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়। যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগান। চীনের পূর্ব উপকূলে বছরের নবম টাইফুন বাভি শনিবার রাতে আঘাত হানার পূর্বাভাস। উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্কতায় জাপান। বন্যা ও ভূমিধসে বিচ্ছিন্ন রাশিয়ার দাগেস্তান। যুক্তরাজ্যে লেবার পার্টির শীর্ষ নেতা নির্বাচনে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু। প্রতিদ্বন্দ্বী না দাঁড়ালে চলতি মাসে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এবং টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স কোয়ার্টারে মরক্কোকে হারালো 2-0 গোলে। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান ইরান ও ইরাক জুড়ে শোকযাত্রা ও জানাজার শেষে ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজারের পাশেই তার দাফন সম্পন্ন হয়েছে। খামেনির শেষ বিদায় ঘিরে মাশহাদের রাত পথে নেমেছিল লাখো মানুষের ঢল। পুরো নগরী প্রকম্পিত হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে। শোক, আবেগ আর ধর্মীয় অনুভূতিতে বিদের শেষ অধ্যায়ের সাক্ষী হল মাশহাদ। জন্মস্থানের মাটিতেই ইমাম রেজার পবিত্র মাজারে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়। অশ্রুসিক্ত লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ জানাজার ইমামতি করেন ছেলে মোস্তফা খামেনি। পাশে ছিলেন আরও 2 সন্তান মেইসাম ও মাসুদ। তবে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সেখানে দেখা যায়নি। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদের রাজপথে নামে মানুষের ঢল। কালো পোশাকে, হাতে ইরানের জাতীয় পতাকা। শোক আর প্রতিশোধের প্রতীক কালো ও লাল পতাকা, প্রয়াত নেতার প্রতিকৃতি এবং বিপ্লবী স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শেষ বিদায়ে অংশ নেন লাখো মানুষ। তীব্র গরম উপেক্ষা করে শেষ বিদায়ে অংশ নিতে আসা অনেকেই প্রিয় নেতার কফিনবাহী গাড়ি স্পর্শ করার চেষ্টা করেন। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। এর আগে সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে ইরান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এরপর পর্যায়ক্রমে খামেনির মরদেহ নেওয়া হয় তেহরান, কোম ও ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। প্রতিটি শহরেই অনুষ্ঠিত হয় লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা ও জানাজা। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, তেহরানের শোকযাত্রা ছিল দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। আর ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, শুধু নাজাফেই শোকযাত্রায় অংশ নেন 23 লাখের বেশি মানুষ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। শেষ ইচ্ছা অনুযায়ী জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। খামেনির জানাজায় মানুষের বিশাল উপস্থিতিকে বিশ্লেষকরা হোয়াইট হাউসের প্রতি একটি স্পষ্ট ভূ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও এই জনসমাগম ইরানের অভ্যন্তরীণ সংহতি ও প্রতিরোধের সক্ষমতা তুলে ধরেছে। একই সঙ্গে তেহরান বুঝিয়ে দিয়েছে, দুর্বল অবস্থান থেকে নয়, বরং জনগণের সমর্থন নিয়ে তারা যে কোনো কূটনৈতিক আলোচনায় অংশ নেবে। ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী জানাজায় তেহরানের রাস্তা ছাড়িয়ে জনস্রোত আশ্রে পড়েছে মাইলের পর মাইল। পশ্চিমা গণমাধ্যমের দাবি, এটি ইতিহাসের অন্যতম বৃহৎ মানব সমাগম। কিন্তু এই কোটি মানুষের উপস্থিতি কি শুধুই ধর্মীয় আবেগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে হোয়াইট হাউসের জন্য কোনো বড় ভূ রাজনৈতিক বার্তা? দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ আর একের পর এক সামরিক সংঘাতের পর পশ্চিমা বিশ্লেষকদের ধারণা ছিল ইরানের ভেতরের শাসন ব্যবস্থা হয়তো ভেঙে পড়ার মুখে। কিন্তু এই জনসমুদ্র প্রমাণ করেছে, তীব্র বাহ্যিক চাপ সত্ত্বেও ইরানের একটি বড় অংশের জনগণের সামাজিক ঐক্য এবং প্রতিরোধ ক্ষমতা এখনও অনেকটা শক্তিশালী।
জানাজার পুরোটা সময় জুড়ে সবচেয়ে জোরালো সুর ছিল মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে লাল রঙের নিশানা এঁকে স্লোগান উঠেছে, কোনো আপোষ নয়, কেবলই প্রতিশোধ। অন্যদিকে ওয়াশিংটন ডিসিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের শীর্ষ নেতৃত্বের ওপর আঘাতের হিসাব তারা ভুলে যায়নি। বিশ্লেষকরা মনে করেন, পর্দার আড়ালে যখনই কোনো কূটনৈতিক আলোচনা বা যুদ্ধবিরতির চেষ্টা চলে, ইরান ঠিক তখনই রাস্তায় এই অভূতপূর্ব শক্তির প্রদর্শন করে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে বোঝাতে চায় তেহরান কোনো দুর্বল অবস্থান থেকে বা মাথা নত করে সমঝোতা করছে না। এই কোটি মানুষের সমর্থন নিয়েই তারা যে কোনো আলোচনার টেবিলে বসে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। টাইফুন মেওসেকের প্রভাবে ভয়াবহ বন্যার পর এবার চীনের পূর্ব উপকূলে ধেয়ে আসছে বছরের নবম টাইফুন বাভি। শনিবার রাতে এটি ফুজিয়ান ও জেজিয়াংয়ের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। সম্ভাব্য উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্কতায় পার্শ্ববর্তী জাপানও। এদিকে বন্যা ও ভূমিধসে রাশিয়ার দাগেস্তানের 60টির বেশি জনপদ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংশি অঞ্চল। টাইফুন মেওসেকের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে সেখানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গুইগাং শহরের শিজিয়াং এডুকেশন পার্কে আটকা পড়েছেন 12,000-এর বেশি শিক্ষক ও শিক্ষার্থী। পানির গভীরতা কোথাও কোথাও 7 মিটার ছাড়িয়েছে। ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। এছাড়া বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে আটকে পড়াদের উদ্ধার অভিযানে নেমেছে একাধিক সরকারি সংস্থা। নৌকা ও রাবারের তৈরি ডিঙি ব্যবহার করে সবাইকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। কর্মকর্তারা বলছেন, বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে নেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে চীনের পূর্ব উপকূলে ধেয়ে আসছে বছরের নবম টাইফুন বাভি। শক্তিশালী এই ঝড় মোকাবিলায় ফুজিয়াং ও ঝেজিয়াং প্রদেশে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে। দ্বিতীয় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। শনিবার রাতে শক্তিশালী টাইফুন হিসেবে ফুজিয়াংয়ের ফুচিং ও ঝেজিয়াংয়ের ওয়েনলিংয়ের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বাভি। ঝড়ের প্রভাবে এরই মধ্যে নদীর পানি বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে নৌযান চলাচলে সতর্কতা জারি করে বিপজ্জনক পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বাভির প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে জাপান। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকিতে আঘাত হানার আশঙ্কা থেকে বাড়িঘর ও দোকানপাট আরও মজবুত করার চেষ্টা করছেন স্থানীয়রা। বাতিল করা হয়েছে কয়েক ডজন ফ্লাইট। সৈকতের পাশাপাশি সাময়িকভাবে বন্ধ রয়েছে ফেরি চলাচলও। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের দাগেস্তানেও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 60টির বেশি জনপদ। প্রায় 36,000 মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উলুচাই নদীর পানি বেড়ে একটি বাঁধ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন দেশটির বাসিন্দারা। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির শীর্ষ নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। গেল মাসে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর তার উত্তরসূরি খুঁজতে চলছে এই তৎপরতা। এখন পর্যন্ত নতুন এই নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। প্রতিদ্বন্দ্বী কেউ না দাঁড়ালে চলতি মাসেই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। স্থানীয় নির্বাচনে ভরাডুবি, অভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন এবং বিতর্কিত কূটনৈতিক নিয়োগের জেরে তীব্র চাপের মুখে গত 22 জুন পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এমন বিদায় ঘোষণার পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে এখন নতুন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন লেবার পার্টি। লেবার পার্টির নিয়ম অনুযায়ী প্রার্থী হতে হলে বর্তমান পার্লামেন্ট সদস্যদের অন্তত 20% অর্থাৎ 81 জন এমপির সমর্থন প্রয়োজন। একই সাথে লেবার পার্টির অঙ্গ সংগঠন বা স্থানীয় শাখাগুলোর মনোনয়নও পেতে হবে। আগামী বুধবার পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। একজনের বেশি প্রার্থী হলে আগস্টে ভোটাভুটি হবে। আর প্রতিদ্বন্দ্বী না থাকলে আগামী 20 জুলাইয়ের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। দলটির শীর্ষ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম, যাকে ব্রিটেনের রাজনীতিতে কিং অব দ্য নর্থ বলা হয়। এতদিন এমপি না থাকায় তার প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। তবে গত 18 জুনের উপনির্বাচনে জিতে তিনি সেই যোগ্যতা অর্জন করেন। অ্যান্ডি বার্নহ্যামের প্রতি এরই মধ্যে দলের হেভিওয়েট নেতা ও সাবেক অনেক মন্ত্রী পূর্ণ সমর্থন জানিয়েছেন।
রাজনৈতিক মতাদর্শে বার্নহাম কিয়ার স্টারমারের চেয়ে কিছুটা বামপন্থী ঘেঁষা। তিনি আবাসন ও সামাজিক খাতের সংস্কার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি ন্যাটো ও ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। তবে কোনো সাধারণ নির্বাচন ছাড়াই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। কিলিয়ান এমবাপ্পে ওসমান ডেম্বেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে 2 গোলে হারিয়েছে লেস ব্লু। ম্যাচে গোল অ্যাসিস্ট করে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের রেসে সমান তালে লড়ে যাচ্ছেন এমবাপ্পে। 2022 বিশ্বকাপের পর 26 এসেও ফরাসিদের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো অ্যাটলাস লায়নদের। 2022-এর পর 2026 মরক্কোর স্বপ্নযাত্রা আরও একবার থামিয়ে দিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লেস ব্লুদের সামনে নিজেদের স্বভাব সুলভ খেলাটাই যেন ভুলে গেছে অ্যাটলাস লায়নরা। তাতেই প্রতিশোধ তো দূরে থাক, আশরাফ হাকিমিরা ফরাসিদের কাছে হারে এক পেশে ম্যাচ। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে লেস ব্লু। ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে ফ্রান্স। বল পজিশন দখলে নিয়ে বারবার আক্রমণে ওঠে এমবাপ্পে ডেম্বেলে দুওরা। 4 মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে ফরাসিদের সামনে, তবে দায়াত উপামেকানোর হেড গোললাইন ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। 25 মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ডিবক্সে ফাউল করেন নাসের মাজরুই, তবে সে যাত্রায় মরক্কোকে বাঁচিয়ে দেন গেল বিশ্বকাপে চমক দেখানো ইয়াসির বুনো। এমবাপ্পের পেনাল্টি শট থেকে প্রথমার্ধে সমতা ধরে রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মরক্কোর ডিফেন্ডারদের। 60 মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ম্যাচের ডেডলক ভাঙেন এমবাপ্পে। দিজির দুয়ার অ্যাসিস্ট থেকে ফরাসি তারকার বাঁকানো শট, যা নাগালের অনেকটাই বাহিরে ছিল বুনোর। 1-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স। চলতি বিশ্বকাপে টানা তৃতীয় গোলের দেখা পেলেন এমবাপ্পে। আসরে 8 গোলের সঙ্গে 3 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটে রেইসে বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি। গোল খেয়ে নিজেদের লো ব্লক ডিফেন্সের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে হাকিমি বুয়াদিরা। তাতেই নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। 66 মিনিটে এমবাপ্পের পাস থেকে ডেম্বেলের 16 রান, ডিবক্সের বাইরে থেকে তার দুর্বল শট জাল খুঁজে নিলে 2-0 গোলে এগিয়ে যায় লেস ব্লু। ম্যাচে তেমন একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক মাইক মেইগানকে, বরং বাকি সময় মরক্কোর ডিফেন্স ব্যস্ত রাখে ডেম্বেলে মাটেটারা। ফ্রেঞ্চ ফরওয়ার্ডরা সহজ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা। আর সেখানেই শেষ হয় অ্যাটলাস লায়নদের বিশ্বকাপ যাত্রা। সেই সঙ্গে ভাঙে তাদের টানা 33 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ে রাজধানী প্যারিসে সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। সেমিফাইনালও জয় তুলে নিয়ে ফরাসিরা বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে প্রত্যাশা লেস ব্লু সমর্থকদের। ফ্রান্সবাসীর প্রত্যাশা এমবাপ্পেরা এবার শিরোপা পুনরুদ্ধার করে ঘরে ফিরবে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। প্রথমার্ধের 25 মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস হওয়ায় ফরাসি দর্শক সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রথমার্ধ গোল শূন্য শেষ হলো। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পেই প্রথম গোল করেন। 66 মিনিটে ডেম্বেলে আরেক গোল করে 2-0 গোলের ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যান। মরক্কো মরিয়ার চেষ্টা করেছে গোল পরিশোধের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা গোল পরিশোধ করতে পারেনি। 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স সেমিফাইনালে উঠে যায়। ফ্রান্সের প্রতিটি গোলে দর্শক সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে ফ্রান্স দলকে উৎসাহিত করেন। এদিকে ফ্রান্সের বিজয়ে উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্স জুড়ে বইছে উৎসব আর আনন্দের আমেজ। এমবাপ্পে পেনাল্টিতে গোল না পেয়ে পরে মনটা বেশ খানিকটা খারাপ ছিল, কিন্তু আবারও গোলের মধ্য দিয়ে বিজয়টা নিশ্চিত করেছে। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকে ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। আমরা সেমিফাইনালে অনেক আনন্দিত। ফ্রান্স অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। কিলিয়ান এমবাপ্পে মাঠ থেকে উঠে যাওয়া সত্ত্বেও অতিরিক্ত খেলোয়াড়দের পুরো বেঞ্চ মাঠে নেমেছিল। আর এখন আমরা সেমিফাইনালে। ফ্রান্স এগিয়ে যাক। অসাধারণ একটি ম্যাচ ছিল। সাবাস লেস ব্লু, ফ্রান্স এগিয়ে যাক। আমরা তোমাদের জন্য অত্যন্ত গর্বিত। ফ্রান্স এখন সেমিফাইনালে, এটা আমাদের জন্য অনেক আনন্দের।
এটা একটা অসাধারণ ম্যাচ ছিল। আমরা একটা সুযোগও হাতছাড়া করিনি। দারুণ লেগেছে। এবার সেমিফাইনালের পালা, আমরা সেখানে সবাইকে টেক্কা দেব। ফ্রান্স দীর্ঘজীবী হোক। রাজধানী প্যারিসে এদিনও ফ্যান জোন ও বার রেস্টুরেন্টগুলিতে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়। কিলিয়ান এমবাপ্পেদের হাত ধরে এবারের বিশ্বকাপ ফ্রান্সে আসবে এমন প্রত্যাশাই করছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারও গুলিবিদ্ধ হয়েছে 2 জন। দখলদারদের আগ্রাসনে গাজায় আরও 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর গত 48 ঘন্টায় গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। এই অবস্থায় গাজা ইস্যুতে লেবার পার্টির আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা অ্যান্ডি বার্নহ্যাম। যুদ্ধবিরতির পরও গাজায় প্রতিদিন ঝরছে প্রাণ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি ড্রোন হামলা ও গুলিবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। নুসেইরাত শরণার্থী শিবিরে একটি ড্রোন হামলায় কয়েকজন প্রাণ হারিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এছাড়া হামাসের মুখপাত্র হাজেম কাশেমকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় তার দেহরক্ষী নিহত হন। তবে হামাস নেতা কাশেম ওই গাড়িতে ছিলেন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন 73,000-এর বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 1,74,000। গত বছরের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও প্রাণ হারিয়েছেন 1,000-এর বেশি। এদিকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে প্রায় অচল হয়ে পড়েছে উপত্যকার পরীক্ষাগার ও ব্লাড ব্যাংক। স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, জরুরি সরবরাহ না পৌঁছালে এসব সেবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। অধিকৃত পশ্চিম তীরে অভিযান, হামলা ও ধ্বংসযজ্ঞ আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লার আল মুগাইরি এলাকায় ইসরায়েলি সেনাদের অভিযানে কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তল্লাশির নামে বাড়িতে ঢুকে কয়েকজনকে মারধর করারও খবর শোনা গেছে। নাবালুসের ইয়ানুন গ্রামে একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি গুড়িয়ে দেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এদিকে গাজায় যুদ্ধ নিয়ে লেবার পার্টির শুরুর দিকের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেন, শুরুতে দলটি সঠিক অবস্থান নিতে পারেনি, তবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে এমন অভিযোগ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার অনেক প্রমাণ রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক আদালতের। অন্যদিকে গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেছে ফ্রান্স। একই সঙ্গে উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। দখলদার বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় বেড়েছে গুরুতর আহত রোগীর সংখ্যা। অনেকের অঙ্গহানি হয়েছে, কারো মেরুদণ্ডে গুরুতর আঘাত, কেউ বা হারিয়েছেন দৃষ্টিশক্তি। তীব্র চিকিৎসা সংকটে ধুঁকতে থাকা উপত্যকার এসব মানুষের স্বাভাবিক জীবনে ফেরার শেষ ভরসা পুনর্বাসন কেন্দ্রগুলো। তবে সেসব কেন্দ্রে যেতেও পড়তে হচ্ছে নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে। গুরুতর আহত এসব রোগীদের বিদেশে চিকিৎসার সুযোগ নিশ্চিতের আহ্বান হাসপাতাল কর্তৃপক্ষের। গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনীর চরম বর্বরতা। যুদ্ধবিরতির পরও আন্তর্জাতিক সহায়তা প্রবেশে দেয়া হচ্ছে বাধা। এর জেরে হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম, ঔষধের ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। দখলদার সেনাদের হামলা থেকে বেঁচে ফিরলেও যুদ্ধাহত হাজারো মানুষের দীর্ঘমেয়াদী পুনর্বাসনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খান ইউনিসে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির পুনর্বাসন কেন্দ্রে প্রতিদিনই ভিড় করছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী রোগীরা, যেখানে শারীরিক থেরাপির পাশাপাশি মানসিক সহায়তা পাচ্ছেন তারা। তবে অনেকের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সেবার পরিধি খুবই সীমিত। এখানে যারা আছে সবাই যুদ্ধে আহত হয়েছেন, কেউ পক্ষাঘাতে ভুগছেন, আবার কারো মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। দুঃখজনকভাবে তাদের বেশিরভাগই শিশু ও তরুণ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় ফিজিওথেরাপি সরঞ্জামের সংকট চরমে পৌঁছেছে। একই সঙ্গে গাজার বিভিন্ন এলাকা থেকে রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতেও নানা বাধার মুখে পড়তে হচ্ছে।
সীমান্ত খুলে দিয়ে পুনর্বাসন সামগ্রী প্রবেশ এবং গুরুতর রোগীদের বিদেশে চিকিৎসার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান দায়িত্বরতরা। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কারণে আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছি। আমরা আশা করি সীমান্ত ক্রসিংগুলো খুলে দেয়া হবে যাতে প্রয়োজনীয় পুনর্বাসন সামগ্রী গাজায় প্রবেশ করতে পারে এবং রোগীরা বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পান। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী উপত্যকায় বর্তমানে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের প্রয়োজন এমন মানুষের সংখ্যা 19,000-এরও বেশি। তাদের মধ্যে 5,000-এর বেশি অঙ্গহানি, 1,500-এর বেশি পক্ষাঘাত এবং 1200-এর বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। প্রায় 2 দশক গাজার শাসনভার ছিল ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে। 6 জুলাই নতুন টেকনোক্রেট কমিটির কাছে হামাসের দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে অবসান হলো গাজার রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে হামাসের ক্ষমতা ছাড়ানে চলছে নানা জল্পনা কল্পনা। 2006 সালের জানুয়ারিতে ফিলিস্তিনি পার্লামেন্ট নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে গাজায় ক্ষমতায় আসে হামাস। তবে নির্বাচনের পরপরই আন্তর্জাতিক চাপ, ইসরায়েলের অবরোধ এবং ফাত্তার সঙ্গে রাজনৈতিক সংঘাত নতুন সংকটের সূচনা করে। 2007 সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলের কঠোর অবরোধে গাজার অর্থনীতি ভেঙে পড়ে এবং লাখো মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। অবরোধের মধ্যেই প্রশাসন পরিচালনায় একাধিক বেসামরিক কমিটি গঠন করে হামাস। 2014 সালে প্রশাসনিক কমিটি, 2018 সালে গভর্নমেন্ট অ্যাকশন ফলো আপ কমিটি এবং 2023 সালের যুদ্ধ শুরুর পর জরুরি পরিস্থিতি মোকাবেলায় গঠিত হয় গভর্নমেন্ট এমার্জেন্সি কমিটি। হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, পানি সরবরাহ ও জরুরি সেবায় সমন্বয় করছিল এই কমিটি। একই সময়ে হামাসের শীর্ষ নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাজার প্রশাসনিক কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। 2023 সালের অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর গাজার রাজনৈতিক বাস্তবতা পুরোপুরি বদলে যায়। যুদ্ধবিরতির পর 2026 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত হয় গাজা পিস কাউন্সিল এবং এর অধীনে তৈরি হয় ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা নামে একটি টেকনোক্রেট প্রশাসনিক কাঠামো। 6 জুলাই আনুষ্ঠানিকভাবে নিজেদের জরুরি প্রশাসনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করে হামাস এবং নতুন কমিটির কাছে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে। এই পরিবর্তনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েলের দাবি এটি কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস। অনেকে মনে করছেন হামাস সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রেখেই পরোক্ষভাবে প্রভাব বজায় রাখতে চায়। বিশ্লেষকদের মতে গাজার দীর্ঘ যুদ্ধ, অবরোধ এবং মানবিক সংকটের বাস্তবতায় প্রশাসন পরিচালনায় একটি বিস্তৃত জাতীয় সমঝোতার প্রয়োজনীয়তা থেকেই এই পরিবর্তন এসেছে। নতুন কমিটির সফলতা নির্ভর করবে গাজার বিদ্যমান রাজনৈতিক শক্তি, স্থানীয় সমাজ এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর। রাইসা জান্নাত, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরের সিনজিলে অবৈধ ইসরায়েলিদের হামলা ঠেকাতে গড়ে তোলা হয়েছে স্বেচ্ছাসেবী নিরাপত্তা টহল দল। রাত নামলেই পাহারায় নামেন স্থানীয়রা। তাদের নিরাপত্তার দায়িত্ব যখন কেউ নিচ্ছে না, তখন নিজেরাই এই উদ্যোগ নিয়েছেন তারা। এলাকাবাসীর দাবি, এই উদ্যোগের পর হামলা উল্লেখযোগ্যভাবে কমেছে। রাত গভীর, অবরুদ্ধ জনপথ, চারদিকে কাঁটাতারের বেড়া। পাহাড়ের ঢালে টর্চের আলো ফেলে চারপাশে নজর রাখছেন কয়েকজন তরুণ। কেউ আগুন জেলে পাহারা দিচ্ছেন, কেউ আবার গাড়িতে টহল দিচ্ছেন। অধিকৃত পশ্চিম তীরের সিনজিল শহরের এই রাত জাগা পাহারা এখন প্রতিদিনের বাস্তবতা। স্থানীয়রা জানান 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে যায়। ঘরবাড়িতে আগুন, ভাঙচুর, ফসল নষ্ট, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। এরপর বাসিন্দারা নিজেরাই গড়ে তোলেন স্বেচ্ছাসেবী পাহারা দল। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মুহূর্তেই খবর ছড়িয়ে দেওয়া হয় আর সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলেন। পাহারা শুরু হওয়ার পর অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা প্রায় 90% কমে গেছে। তবে হামলাকারীরা বাড়ির কাছে এলে এখনো সরাসরি তাদের মুখোমুখি হতে হয়। শুধু পাহারা নয়, নিজেদের বাড়িও এখন দুর্গে পরিণত করছেন অনেকে। বাড়ির চারপাশে ধাতব বেড়া, জানালায় লোহার গ্রিল, সবই নিরাপত্তার জন্য। প্রতিদিনই আতঙ্ক নিয়ে বাঁচতে হচ্ছে। সন্তানদের স্কুলে যাওয়া কিংবা নিজের কর্মস্থলে যাওয়া, সবসময় ভয় কাজ করে কখন কোথায় হামলার খবর আসে। স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি সেনারা শহরের 5টি প্রবেশপথের মধ্যে 4টি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি একটি ধাতব দেয়াল ও বেড়া নির্মাণ করে প্রায় 2000 একর
ব্যক্তি মালিকানাধীন জমির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে কৃষিকাজ ও স্বাভাবিক চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের দাবি, সংঘর্ষ ছত্রভঙ্গ করতেই তারা মোতায়েন থাকে, আর পশ্চিম তীরে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের কর্মকাণ্ডের দায় পুলিশের। তবে স্থানীয়দের অভিযোগ, হামলার সময় পুলিশ বা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েও কার্যকর সহায়তা মেলে না। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ পশ্চিম তীরে ইসরায়েলের সব ধরনের বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইন বিরোধী বলে মনে করে, যদিও এই অবস্থান প্রত্যাখ্যান করে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ। নতুন করে মধ্যপ্রাচ্য সংঘাতের আশঙ্কায় আবারও অস্থির বিশ্ব অর্থনীতি। এক ধাক্কায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫% বাড়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার শেয়ার বাজারেও। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলার হুঁশিয়ারি দেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে বেড়েছে উদ্বেগ, যার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি, মুদ্রা ও শেয়ার বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই প্রায় 5% বেড়ে প্রতি ব্যারেল পৌঁছেছে প্রায় $78। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ছাড়িয়েছে $74। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত আরও তীব্র হলে আবারও ব্যাহত হতে পারে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ। এদিকে সংঘাতের আশঙ্কায় বড় ধাক্কা লেগেছে ইউরোপের শেয়ার বাজারে। জার্মানির প্রধান শেয়ার সূচক DAX একদিনে 2% বেশি কমে 25,000 পয়েন্টের নিচে নেমে গেছে। বড় ধরনের ধসের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার বাজারও। মাত্র একদিনের ব্যবধানে দেশটির প্রধান শেয়ার বাজার সূচক কসপি 5% বেশি কমেছে। জুন মাসের সর্বোচ্চ অবস্থান থেকে এই সূচক 20% বেশি পড়ে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে পুঁজিবাজারে মন্দা ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারের দাম কমেছে 6.3%। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান SK হাইনিক্স হারিয়েছে 5.7% দর। সংঘাতের প্রভাব থেকে বাদ যায়নি খোদ মার্কিন পুঁজিবাজারও। দেখা দিয়েছে মিশ্র প্রবণতা। অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিনিয়োগকারীরা। কমেছে মাইক্রোসফট, অ্যামাজন ও অ্যালফাবেটের শেয়ার দরও। অন্তরা সেন, সময় সংবাদ। ইউক্রেনকে সহায়তার মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে হামলার সুযোগ করে দিয়ে ইউরোপ আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন রুশ সংবাদ মাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমোনিয়ান। তার দাবি, ইউক্রেন একা এসব হামলা চালানোর সক্ষমতা রাখে না। পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তাতেই রাশিয়ার ভেতরে হামলা সম্ভব হচ্ছে। এসবের পেছনে কেবল কিয়েভ নয়, ইউরোপও দায়ী বলে অভিযোগ করেন তিনি। মার্গারিতা আরও বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচলে বিঘ্ন এবং জ্বালানি সংকটের প্রভাব এখন রাশিয়ার সাধারণ মানুষের জীবনেও পড়েছে। Of course, also let's first talk just a little about you because you have a very interesting on that target list. ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে জোটের নেতাদের ভিনটেজ রিভলভার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে বিদায়ী উপহার হিসেবে সদস্য দেশগুলোর নেতাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। কাঠের প্রদর্শনী বাক্সে রাখা রিভলভারের সঙ্গে ছিল অস্ত্রটির সনদ এবং জীবন্ত গুলি। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা, অস্ত্র উৎপাদনের ঐতিহ্য তুলে ধরার বার্তা দিয়েছেন এরদোয়ান। উপহার হিসেবে দেয়া অস্ত্রটি তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান MKE এর 90-এর দশকে তৈরি বিরল ম্যাগনাম রিভলভার। তাইওয়ান উপকূলে চীনের কোস্টগার্ডের টহল আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে তাইপে। এর অংশ হিসেবে সংবেদনশীল কিনবেন দ্বীপপুঞ্জের জলসীমায় বিদেশি সংসদ সদস্যদের নিয়ে কোস্টগার্ডের জাহাজে বিশেষ টহল দিয়েছে তাইপে সরকার। চীনের ক্রমাগত চাপের মুখে আন্তর্জাতিক দৃষ্টি ও নিজেদের জলসীমার সার্বভৌমত্ব তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাইওয়ানের কোস্টগার্ড জাহাজে 90 মিনিটের এই টহলে অংশ নেন 7 বিদেশি এবং 2 তাইওয়ানিজ পার্লামেন্ট সদস্য। প্রতিনিধি দলটির থাকা ব্রিটিশ আইন প্রণেতা টম টুগেনধাত বলেন, এই জলসীমার সঙ্গে বেইজিংয়ের কোনো সম্পর্ক নেই এবং আন্তর্জাতিক নিয়ম রক্ষার্থেই তারা তাইওয়ানকে সমর্থন করছেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে বড় পদক্ষেপ নিল মালয়েশিয়া ও থাইল্যান্ড।
সীমান্ত সংযোগ বাড়ানো, বাণিজ্য সম্প্রসারণ এবং মানুষ ও পণ্যের চলাচল সহজ করতে একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দুই দেশ। মালয়েশিয়ার পুত্রজয়ের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের বৈঠকে 2027 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 30 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। Thank you, Honorable Prime Minister. Thank you, Excellency. The departure of His Excellency Prime Minister of Thailand and the Honorable Prime Minister of Malaysia. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 15 দিন পরও ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ। এর মধ্যে এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3889 জনে। রাজধানী কারাকাসের কাছে অবস্থিত উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায় প্রিয়জনদের সন্ধানে উদ্ধারকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরিয়ে খোঁজ চালিয়ে যাচ্ছেন। অনেক পরিবারের অভিযোগ, সরকারের উদ্ধার তৎপরতা পর্যাপ্ত না হয় তারা নিজেরাই খালি হাতে ধ্বংসস্তূপ ঘুরে স্বজনদের মরদেহ উদ্ধার করছেন। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ জানিয়েছে, জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত 3889 জন প্রাণ হারিয়েছেন, আহত 16,740 জন। এছাড়া গৃহহীন হয়েছেন প্রায় 18,000 মানুষ। চেক প্রজাতন্ত্রে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ঘটনায় একটি ভবন একটি অংশ ধসে পড়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির জলিন শহরে এই ঘটনা ঘটে। ভবনটির 9ম তলায় শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রায় 30টি ইউনিটের 300-র বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে ভবন থেকে কয়েক ডজন মানুষকে সরিয়ে নেওয়া হয়। আশপাশের বাসিন্দাদেরও বিষাক্ত ধোঁয়ার কারণে জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ভবনটি কোম্পানির জুতা সংরক্ষণাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে প্রায় 70,000 জোড়া জুতা মজুদ ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চীনের একটি জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 28 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে আগুনের এ ঘটনা ঘটে। মুহূর্তে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে উদ্ধার কাজে নামলেন প্রায় 200 দমকল ও উদ্ধার কর্মী। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে 35টি যান। আগুন নিয়ন্ত্রণে আসার কয়েক ঘন্টা পরও ভবনের ভেতরে মানুষ আটকে থাকার আশঙ্কার কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সিঁড়ি ও নির্গমন পথে জুতা তৈরির কাঁচামাল এবং দাহ্য আঠা মজুদ থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকারীরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনাকে গুরুতর মানবিক ক্ষতি হিসেবে উল্লেখ করে দ্রুত দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা তিব্বতের লাসা পিপলস হাসপাতালে একটি বিশেষ চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। এখানে ব্রেন কম্পিউটার ইন্টারফেস নামক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের জটিল রোগের চিকিৎসা ও পুনর্বাসন করা হবে। একে এই অঞ্চলের জন্য বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্কের রক্তক্ষরণ, স্ট্রোক, মেরুদণ্ডের আঘাত এবং স্নায়ু ক্ষতিগ্রস্ত রোগীদের জন্য রোগ নির্ণয়, ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা এবং অস্ত্রোপচারের পর পুনর্বাসন সহ সমন্বিত সেবা দেওয়া হবে। চিকিৎসকদের আশায় এই প্রযুক্তির সহায়তায় স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত রোগীরা এক্সোস্কেলেটন ব্যবহারের মাধ্যমে আবার হাত পা নড়াচড়া, কর্মর্দন এমনকি হাঁটার মতো জটিল কাজও করতে সক্ষম হবেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন এই কেন্দ্র তিব্বতের মানুষের জন্য আধুনিক স্নায়ু বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা সেবা আরও সহজলভ্য করবে। ইউরোপ জুড়ে তৃতীয় দফার দাবদাহে বিপর্যস্ত জনজীবন। যুক্তরাজ্য ও স্পেনে বাড়তে থাকা গরমে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। ফ্রান্সে হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত কারণে অসুস্থ হয়ে পড়া রোগীর সংখ্যা। যুক্তরাজ্যের লন্ডনে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বছরের তৃতীয় দাবদাহে যাতায়াত থেকে শুরু করে দৈনন্দিন কাজ কঠিন হয়ে পড়েছে বলে জানান বাসিন্দারা। এদিন লন্ডন চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসও গরম নিয়ে মন্তব্য করে বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই গরম আরও কষ্টকর হয়ে ওঠে।
স্পেনের রাজধানী মাদ্রিদেও তীব্র গরম থেকে বাঁচতে ছাতা, হাত পাখা ও পানির উপর নির্ভর করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। বিভিন্ন স্থানে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। দেশটির আবহাওয়া সংস্থা কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। চলতি মাসেই তাপপ্রবাহজনিত কারণে কয়েকশো মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির পর্যবেক্ষণ ব্যবস্থা। ফ্রান্সের পরিস্থিতিও উদ্বেগজনক। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, বিশেষ করে বয়স্কদের মধ্যে গরমজনিত জটিলতা বেড়েছে। অনেক হাসপাতালে পর্যাপ্ত শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় জরুরি ভিত্তিতে ফ্যান, সানশেড ও নতুন এয়ার কন্ডিশনার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ অতিরিক্ত মৃত্যুর ঘটনা নিশ্চিত করে হাসপাতালগুলোর জন্য জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস জানিয়েছে 2026 সালের জুন পশ্চিম ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাস। সংস্থাটি বলছে স্থলভাগ ও সমুদ্রের তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় ভবিষ্যতে আরও তীব্র তাপপ্রবাহের ঝুঁকি তৈরি হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দাবানলে ঝুঁকি বাড়ায় বনাঞ্চলে পানি ছিটিয়ে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে স্পেন। দেশটির ভ্যালেন্সিয়া শহরের দক্ষিণে প্রাকৃতিক উদ্যানে বিশেষ ওয়াটার ক্যানন দিয়ে গাছের চূড়ায় পানি ছিটাতে দেখা যায়। কর্তৃপক্ষ বলছে এই ব্যবস্থার মাধ্যমে গাছপালা আর্দ্র রাখা ও তাপমাত্রা কমানোর চেষ্টা করা হচ্ছে, যা দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে সহায়তা করবে। এই অঞ্চলে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করেছে স্পেনের আবহাওয়া সংস্থা। বিশ্বমঞ্চে লাল সবুজের জয় জয়কার। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড সামিট 2026-এ মেধার অনবদ্য স্বাক্ষর রাখল বাংলাদেশের শিক্ষার্থীরা। টিএমপি লিটল সায়েন্টিস্ট রিসার্চ একাডেমির আয়োজনে সাইবার জায়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে অংশ নেয় বিশ্বের বহু দেশের ক্ষুদে গবেষকরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ সাইবার জায়া এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার ক্যাম্পাসে বসেছিল মেধার এই জমজমাট আসর, যেখানে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের নেতৃত্বে দেশের 18 জন শিক্ষার্থী ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে অর্জন করেছে মোট 60টি আন্তর্জাতিক পদক ও বিশেষ পুরস্কার, যার মধ্যে রয়েছে 27টি গোল্ড, 4টি সিলভার, 3টি প্লাটিনাম ও 2টি ডায়মন্ড অ্যাওয়ার্ড সহ বেশ কিছু মর্যাদাপূর্ণ স্বীকৃতি। অংশগ্রহণকারী 18 জন শিক্ষার্থীর মধ্যে 17 জনই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। আমার খুব ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আরো ভালো করতে চাই। আমি এখান থেকে যে অংশগ্রহণ করে আমি অনেক শিখেছি। আমি সকলকে বলবো যে তোমরা নতুন না কিছু একটা অভিজ্ঞতা করো, এটাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আবার এভাবে শিখতে শিখতেই তোমরা ভবিষ্যতে অনেক কিছু জিততেও পারো। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, দিনাজপুর একটা বড় পাওয়া, পুরো বাংলাদেশে একটা বড় পাওয়া। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এখানে। 11 দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন মোহাম্মদ আরহাম জোহান। আর দ্বিতীয় সর্বোচ্চ 10টি পুরস্কার সহ বিজ্ঞানে সর্বোচ্চ সায়েন্স প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জয় করেছে অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস। শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত তার পরিবার ও শিক্ষকরাও। আজকের টপিক ছিল প্রেজেন্টেশন, এক্সাম, তারপরে প্র্যাকটিক্যাল এক্সাম। এগুলো যেমন প্রেজেন্টেশনগুলো, এগুলো যখন বাচ্চারা নিজেকে তৈরি করে তখন অনেক বেশি ভালোভাবে নিজেদেরকে যখন প্রস্তুত করে আরও অনেক কিছু জানতে পারে। বাংলাদেশ থেকে ন্যাশনাল রাউন্ডে তারা কোয়ালিফাই করে ইন্টারন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করতে এসেছে। আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে আজকে। আমরা অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে আমাদের শিক্ষার্থীরা বিপুল পরিমাণ পুরস্কার জিতে নিয়েছে। এর মাধ্যমে আমরা মালয়েশিয়াতেও প্রমাণ করে দিলাম আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক ভালো মেধাবী। এই অলিম্পিয়াড যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, বিকজ বাংলাদেশের যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম তার বাইরে যে ওয়ার্ল্ড লেভেলে যে এক্সপোজারটা, এটা বাচ্চাদেরকে এক্সপিরিয়েন্স করার সুযোগটা দিচ্ছে। প্রতিযোগিতার পাশাপাশি 5 দিনের এই সফরে টুইন টাওয়ার ও ন্যাশনাল মিউজিয়াম সহ মালয়েশিয়ার ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের দারুণ অভিজ্ঞতা সম্পন্ন হয় এই সফরে। অভূতপূর্ব এই সাফল্যে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছে আইওবি। বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের এমন জয় জয়কার আগামী দিনের দেশের শিক্ষাঙ্গনে এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় মর্যাদায় লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়। যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগান।
এবং চীনের পূর্ব উপকূলে বছরের নবম টাইফুন বাভি শনিবার রাতে আঘাত হানার পূর্বাভাস। উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্কতায় জাপান। বন্যা ও ভূমিধসে বিচ্ছিন্ন রাশিয়ার দাগেস্তান। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।